আচ্ছা, কি পার্ট যেন হবে? ওর কি হয়ে গেল? ওটা একটু ধরিয়ে দেবা না তোমরা? কি হ্যাঁ না, আজকে ধ্বনিতত্ত্ব হবে। ধ্বনিতত্ত্বের যে পার্ট আমাদের বাদ থেকে গেছিল ওইটা হবে। ধ্বনিতত্ত্বের মধ্যে থেকে কতগুলো পার্ট আমাদের বাদ থেকে গেছিল, তখন বই বেরো হয়েছিল না, আমরা যখন ডিসকাশন করে ফেলেছিলাম। ঠিক আছে, এবার যে বিষয়গুলো আছে ধ্বনিতত্ত্বের মধ্যেকার যে টপিকগুলো আমাদের হয়েছিল না, কিন্তু সেগুলো অত্যন্ত সহজ বিষয়, টপিকগুলো একটু আমরা দেখে নিই। এমনি তো স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি নিয়ে কোনো সমস্যা নেই, তোমাদের সব ক্লিয়ার আছে। যদি আচমকা পরিবর্তন দিয়ে দেয় তাও হয়ে যাবে ধ্বনি পরিবর্তনগুলো। হ্যাঁ, শব্দার্থ তত্ত্ব তো হয়েইছে। আর যে পার্টটা হয়নি সেটা হচ্ছে ধ্বনির মধ্যেকার সহধ্বনি, গুচ্ছধ্বনি, ধ্বনিমূল, এই পার্টগুলো হয়নি। এখান থেকে খুব যে কঠিন প্রশ্ন আসবে তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে চিনতে হবে কোনটাকে কোন ধ্বনি বলছে, সেটাকে চিনতে হবে। চিনে নিতে গেলেই হয়ে গেল কাজ, বিশেষ কিছু বড় হবে না এই আলোচনাটা আমাদের। দেখো, যত ধ্বনি আছে, সোজা কথা, ঠিক আছে, যত ধ্বনি আছে, যত ধ্বনি আছে, ধ্বনিগুলো আছে তো জানো না, ক খ যত যা আছে ধ্বনি, অ আ যা আছে সব ধ্বনি, এই সমস্ত ধ্বনিগুলোকেই বলা হয় ধ্বনিমূল। সোজা কথা, ঠিক আছে। এই যে বলে সব ধ্বনিমূল, ধ্বনিমূল কি? ধ্বনিমূল বা উল্টে বলতে গেলে মূল ধ্বনি, বুঝা যাচ্ছে? তাহলে যত ধ্বনি আছে সবই হচ্ছে ধ্বনিমূল, বা কি বলবো, মূল ধ্বনি। মানে মূল মানে কি? প্রধান, প্রধান ধ্বনি এটাই। এক্সাম্পল দিই, দেখো আমি বললাম ল, ল, ল একটা ধ্বনি। প্রথম কথা, এখানে হসন্ত তোমাকে দিতে হবে। কেন দিতে হবে বলি? কারণ এটা হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি, আর ব্যঞ্জন ধ্বনির আরেক নাম হসন্ত ধ্বনি, তাই জন্য ওকে হসন্ত দিতে হবে। সে ল লেখো, ক লেখো, গ লেখো, যা লিখতো তোমাকে হসন্ত দিতে হবে। গেল? আচ্ছা, সহজভাবে বোঝার চেষ্টা করো। তুমি বলো ল, খুব হালকাভাবে, মুখটাকে খুব ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ন্যাচারালভাবে তুমি বলো ল, 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 ল। প্রত্যেকবার দেখো একটাই জায়গাতে জিভটা আঘাত করছে হালকা করে, ল, 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 ল। দেখবা দাঁত ললা করছি না আমি, কি পাগল ছেলে, শুরু হয়ে গেল বদমাইশি। এই ধ্বনিতত্ত্ব ক্লাসে যাবো, ব্যাস ঝামেলা শুরু। ভালো করে একটু খেয়াল করো। তো দাঁতের যে মূল আছে, কি বলে ওটাকে? মাড়ি বলে, মাড়ি। মাড়িটা আছে যেখানে ব্যথা করছিল, যে বুঝলেন না তো? তো দাঁতের যে মাড়ি আছে, ওই মাড়িটাতে কি আঘাত করছে? লটা উচ্চারণ করো, ল। এবার আওয়াজ ছেড়ে দেবে না জিভটাকে, জিভটাকে নিয়ে থেমে দেখো, আগে ফিল করো, ওটা ফিল করতে হবে, শুধু মুখস্থ করলে বেকার হয়ে যাবে। লা, 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 লা। হ্যাঁ, দন্ত মূল বলতে পারো তুমি, দন্ত মূল, দাঁত না কিন্তু, দাঁতের মূল অংশটাতে গেছে, ঠিক আছে? তো আবার তুমি এটাকে আরেকটু ভেঙে বলতে পারো যে দাঁতের মধ্যে যে একটা নিচ পাটি, একটা উপর পাটি, তাই না? তো উপর পাটি দাঁতের পেছন দিকে, পশ্চাৎ দিকে, দন্ত মূলে আঘাত করছে ল। ক্লিয়ার আছে ব্যাপারটা? ভেঙে বুঝতে পারলে তো? এইভাবে করে বইতে আছে তো, বইতে পড়তে পড়তে তুমি হতাশ হচ্ছ, কী এগুলো, ওরে বাপ রে বাপ, 4 লাইন 5 লাইন 7 লাইন পড়তে পড়তে তারপরে আবার বলে হলো না, আরেকবার পড়ি। আবার পড়ার পর আবার কিছুক্ষণ পর দেখবা যে কোথায় তুমি খেই হারিয়ে ফেলেছো, আবার কিছুক্ষণ পর বলবা পড়লাম তো, বুঝলাম তো না, আবার পড়ি। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে এটা উচ্চারণ হচ্ছে ন্যাচারাল উচ্চারণ, লয়ের উচ্চারণ হচ্ছে দন্তমূল, তাই এটাকে আমরা বলতে পারি দন্তমূল ধ্বনি, দন্তমূল ধ্বনি। প্রথমে বুঝবা, হ্যাঁ? এই যে লটা হচ্ছে ধ্বনিমূল, এই জন্য যেগুলো ধ্বনিমূল মানে প্রধান ধ্বনি, সেগুলোকে একটা বিশেষ চিহ্নের মাধ্যমে লেখা হয়। কিভাবে? এই রকম একটা, এই যে সোজা না কিন্তু একটু বেঁকে গেল, বুঝলা? এই চিহ্নতে হয়। বোঝা গেছে বিষয়টা? এবার তুমি যদি বলো দাদা ক হবে না, হবে কেন বলো তো? ওর নিজস্ব একটা ধ্বনিমূল। খ হবে না, হবে। যতটি ধ্বনি আছে ততটি একই রকম চিহ্ন হবে, টোটাল ধ্বনিমূল। বুঝতে পেরেছি বিষয়টা? যত ধ্বনি আছে সবই ধ্বনিমূল, কিন্তু প্রত্যেকটা ধ্বনির নিজস্ব কিছু পার্থক্য, স্টাইলও আছে, উচ্চারণের স্টাইল। এক্সাম্পল, এবার আমি দেখো এই লকে প্রয়োগ করব, বুঝলা? আবার বলে দিই, লটার শুরু কোথায়?
দন্তমূল, রাইট। এবার দেখো আমি তোমাকে বলছি লঙ্কা উচ্চারণ করো, লঙ্কা। এই লটা কোথায় উচ্চারণ হলো ভালো করে খেয়াল করো, লঙ্কা, ঠিক একই জায়গাতে আছে, একই জায়গায় আছে না, বলো তো। তাহলে এটাও আমরা বলতে পারি লঙ্কা উচ্চারণের দন্তটা কি, দন্ত মূল, তাই না। কিন্তু এবার আমি তোমাকে বলছি একটা শব্দ উচ্চারণ করো, উল্টো। এবার ল কথায় উচ্চারণ হচ্ছে দেখো, অর্থাৎ জীব উল্টা উল্টা উল্টা, জীবটা ছিটকে দিচ্ছে, মূর্ধা, মূর্ধা জীবের আরেক নাম মূর্ধা। তাহলে এইখানে ল হয়ে গেল কিন্তু দন্তমূল নয়, এটা হয়ে গেল মূর্ধা ধ্বনি বা মূর্ধাতে আওয়াজ হচ্ছে, তাই জন্য মূর্ধা, ঠিক আছে, মূর্ধা ধ্বনি, ঠিক আছে। এখানে লটা হয়ে গেল মূর্ধা। এবার বলো, এই যে দন্তমূল ছিল, এই যে এটা প্রধান ছিল, হ্যাঁ, এই যে ধ্বনি মূলটা ছিল, এই ধ্বনি মূলের একটা রূপ কি আসলো, ঠিক ডিরেক্ট এইভাবে উচ্চারণ, ডিরেক্ট ওটার মতো উচ্চারণ হলো। আরেকটা হচ্ছে এই স্টাইল উচ্চারণ হলো, আরেকটা আছে, তুমি এবার বলো আলতা উচ্চারণ করো, আলতা, আলতা। এবার দেখো লটা কোথায় যাচ্ছে, বলো বলো, মুখ হা করো, আরে ল্যালা করছি না ভাই, আলতা, দাঁতে, দাঁতে, দন্তমূল নয়, কোথায়, দাঁতে। তো এটাকে দন্তমূল ধ্বনি বলবো নাকি দন্ত ধ্বনি বলবো, এইখানে দন্ত স্টাইলে উচ্চারণ হলো, দন্তমূল, দন্ত মূল নয়, দন্ত ধ্বনি, ক্লিয়ার। তাহলে দেখো কতগুলো প্রসেস হয়ে গেল, একটাই ল ছিল, একটাই ছিল ধ্বনিমূল, তার কতগুলো রূপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে সহধ্বনি, প্রত্যেক ধ্বনিমূলের বেশ কয়েকটা করে সহধ্বনি আছে, মানে উচ্চারণের প্রকার পার্থক্য আছে, বোঝা গেল। তাহলে ধ্বনিমূল হচ্ছে সবটাই, প্রত্যেকটারই নিজস্ব নিজস্ব আবার কিছু পার্থক্য আছে উচ্চারণ করতে গিয়ে। তাহলে এই তিনটাকে কি বলা হয়, সহধ্বনি। তাহলে প্রত্যেক ধ্বনিমূলের ভেতরেই আছে সহধ্বনি, প্রত্যেকটা ধ্বনিমূল হচ্ছে ডিরেক্ট, কিন্তু বাস্তব রূপ কোনটা, সহধ্বনি। আমি বললাম ক, আমার একটা শব্দ চাই, শব্দটা যখন উচ্চারণ করব, এবার ক উচ্চারণ যেখানে হলো সেখানে হয়তো আমার উচ্চারণটা আসবে না। যেমন ধরো আমি বললাম কা, লাস্টে যে কটা উচ্চারণ হলো ওটা কোথায় গিয়ে শেষ হলো, আমি বললাম ক, হ্যাঁ, জিভটা কোথায় আছে দেখো অবস্থানটা। এবার আমি বললাম কাক, এবার দেখো অবস্থান, মুখ বিবরে অবস্থান দেখো, সোজা ওর জায়গা পরিবর্তন করে ফেলছে। এবার যদি আমি বলি কণ্ঠ, কাল, সব ক্ষেত্রে জীব কিন্তু চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, যতবার পজিশন চেঞ্জ হবে ততগুলো সহধ্বনি, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে কি বলতো, বাস্তব নয়, বাস্তব এটা, এটা আমাদের চোখের সামনে ঘুরঘুর করে। যখন শব্দ বলি তখন সহধ্বনিটাই আমরা বলি, সহধ্বনিটাই লিখি, সহধ্বনিটাই দেখি, তাই এটাকে বলে বাস্তব, এটা বাস্তব রূপ, বোঝা গেল বিষয়টা। আরেকটু ভেঙে আসি, এই জায়গাটায় যদি তুমি বই পড়ে দেখার চেষ্টা করো, পড়ে দেখতে পারো খুব সুন্দরভাবে, এইটাই কথা আছে, একটু বুঝতে পারছো, ঠিক আছে, বুঝিয়ে দিতে গেলে ভালো লাগবে, আর না হলে অস্বস্তি হয়। একবার আমরা পড়া যাক, ঠিক আছে, পড়ি একটু। তোমাদের এই বইটির, ঠিক আছে, ৭৯ পাতায়, ৭৯ পাতায় দেখো, দেখো লেখা আছে ধ্বনিমূল আর সহধ্বনি, অর্থাৎ আমরা এই ধ্বনিমূল আর সহধ্বনি নিয়েই কথা বলবো, খুব সহজ আছে। দেখো বিষয়টা কি বলছে, ছোট্ট ছোট্ট কথা। ধ্বনিমূলের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ধ্বনিতত্ত্বের, এই পুরোটা হচ্ছে ধ্বনিতত্ত্বের বিষয়। ধ্বনিতত্ত্বের দুটো গুরুত্বপূর্ণ কথা হলো, একটা ধ্বনিমূল, আরেকটা হচ্ছে সহধ্বনি, বোঝা গেছে। বাংলা বলার সময়ে আমরা যতগুলি ধ্বনি উচ্চারণ করি সব কটাকেই সাধারণভাবে ধ্বনি বলা হলেও আসলে এগুলি দুই ধরনের ভূমিকা পালন করে, তাই কি না বলো। যখন আমি শুধুমাত্র ল উচ্চারণ করছি একরকম, আর যখন কোনো কিছুর মধ্যে সেই লটাকে উচ্চারণ করছি সেটা আরেক রকম, তাহলে দু ধরনের উচ্চারণ হলো না, সেটাই বলছে এখানে। এবার কি বলছে দেখো, বলছে একটা ধ্বনিমূলের বা আরেকটা হচ্ছে সহধ্বনির। ধ্বনিতত্ত্বের রীতি মান্য করে আমরা ধ্বনিমূলকে দুটি বাঁকা দাগের মধ্যে লিখি। দেখো ধ্বনিমূলকে আমরা কীভাবে লিখলাম বলো তো, বাঁকা দাগের মধ্যে। এইবার সহধ্বনি আর ধ্বনিকে তৃতীয় বন্ধনীর মধ্যে লিখি। যেমন এইখানে যখন এখানকার লটাকে যখন আমরা লিখব, তখন এই লটাকে লিখবো আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে, কারণ সহধ্বনির মডেল হচ্ছে এইরকম তৃতীয় ধ্বনি, আর ধ্বনিমূলের মডেল হচ্ছে গিয়ে কীরকম, এই যে, বোঝা গেল। এই দুটো পার্থক্য বুঝতে পারবা, যদি এমসিকিউ দিয়ে দেয় চিহ্ন চেক করতে,
তাহলে পারবা তো নাকি? হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার বলছে যেমন দুটো দিয়েছে যে ক লিখে দিয়েছে দেখো, যেমন কটাকে কিসে রেখেছে বলো তো? তার মানে এটা কি, এটি কটা কি আসলে সহধ্বনি না মূলধ্বনি? মূলধ্বনি। এবং সহধ্বনি ও ধ্বনিকে তৃতীয় বন্ধনীর মধ্যে, যেমন দেখো এবার দেখো সহধ্বনি বা সাধারণ ধ্বনিকে কিসের মধ্যে রেখেছে? তৃতীয় বন্ধনী। তার মানে ওটা আসলে কি সহধ্বনির কথা বলেছে। স্পষ্ট বুঝতে পেরেছ? এবার দুটো শব্দ দিয়ে ব্যাপারটাকে বোঝাতে চাইছে। কি বলছে দেখো তো, একটা বলছে লঙ্কা আর একটা বলছে উল্টো। এই যে লঙ্কা উল্টো, এই ক্ষেত্রে কি ঘটছে দেখো, বলছে শব্দ দুটি কানে শুনে মুখে উচ্চারণ করো। আমাদেরকে এটা করতে বলছে, ঠিক আছে? এটা পড়তে বলছে না, শুধু এটা করতে বলছে যে তুমি কানে শুনলে, এবার তুমি মুখে উচ্চারণ করো। এবার মন দিয়ে দেখো দুটো শব্দের ল উচ্চারণ করার সময় জিভের আগাটা ওপরে তালুতে ঠিক কোনখানে ঠেকছে। এটাই তো আমরা আগে প্রথম দেখলাম, তাই না? জিভের যে আগাটা, জিভের যে সামনের ডগাটা, ওটা ঠিক কোথায় আঘাত করছে এটাতে একবার দেখো। ল উচ্চারণ করার সময় জিভের আগাটা ওপরে তালুতে ঠিক কোনখানে ঠেকছে? এক জায়গায় নয়, তাই তো? সত্যি তো? তুমি বলো লঙ্কা, তারপর হচ্ছে গিয়ে কি আরেকটা শব্দ উল্টো, দুটার মধ্যে লয়ের সময়টাতে কিন্তু পজিশন চেঞ্জ আছে, ঠিক আছে? তাই বলছে লঙ্কার ল এ জিভ ওপরের পাটির, এবার দেখো দাঁতের ক্ষেত্রে বললাম আমি, একটা ওপরের পাটি একটা নিচের পাটি, এটা নিচ টোটাল পাটি বলা হয়, আর ওটা উপরের পাটি দাঁতটিকে, ঠিক আছে? তাই বলছে লঙ্কার ল এ জিভ ওপরের পাটির সামনের দাঁতের পিছনের মাড়ির পিছনে বা দন্তমূলে ঠেকছে, ঠিক কিনা? বোঝা গেল বিষয়টা? আরেকবার পড়তে হবে। বলছে লঙ্কার যে ল, এই যে আবার দেখো লঙ্কা, লঙ্কা যেখানে ঠেকলো, দেখো কি বলছে, ল এ জিভ ওপরের পাটির সামনের যে দাঁতগুলো আছে সেই দাঁতের পিছনের মাড়ির ঠিক একদম পিছন দিকটাতে দন্তমূল যেখানে, মানে যেখান থেকে দাঁতটা বেরোচ্ছে ওই জায়গাতে ঠেকছে। আর উল্টোর ল যেটা, সেটা করার সময় একটু পিছনে সরে যাচ্ছে, উল্টো উল্টো। প্রথমে লঙ্কা বলো, তারপর উল্টো। দেখো দেখো জিভ কোথায় চলে গেলো। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে। লঙ্কা উল্টো, দেখো জিভ পিছনে চলে গেলো সঙ্গে সঙ্গে। তাই বলছে উল্টোর ল আরও একটু পিছনে যেখানে ট উচ্চারণ হচ্ছে, ওখান থেকে কিন্তু ট উচ্চারণ হয়, সেই ট যেখানে উচ্চারণ হয় সেখানে লটা উচ্চারণ হচ্ছে। এবার কি ব্র্যাকেট বলেছে পড়ো তো, মন দিয়ে পড়ো। নিজে উচ্চারণ করে না দেখলে কিন্তু এই তফাতটা বোঝা যাবে না। পর্ষদ বলছে তোমাদেরকে, নিজে যদি প্র্যাকটিক্যালি না করে দেবো তাহলে এটা বুঝতে পারবে না, ওই থাকবে মনে, তারপর আবার ভুলে যাবা, ঠিক আছে? অতএব বাংলায় লয়ের দুরকম উচ্চারণ ভেদ পাওয়া যাচ্ছে। বাংলা বর্ণে লিখে এই তফাৎ দেখানো যাবে না। সত্যি তো, কী লিখে দেখাবো? আমি বলবো এখানেও ল আছে, এখানেও ল আছে, এখানে সবটি তো লই হয়, কিন্তু উচ্চারণে তুমি বুঝে যাবে সবগুলো ল না। অ্যাকচুয়াল ল উচ্চারণ, শুধু যখন ল উচ্চারণ করছো তার অরিজিনালটা বেরিয়ে গেল, কোন জায়গা থেকে হলো, শুধু লো। কিন্তু লোকে যখন অন্য কিছুতে ইউজ করছো তুমি, তখন তুমি বুঝতে পারবে ওর ভিন্ন ভিন্ন জায়গাতে চেঞ্জ হচ্ছে। সুতরাং সবগুলোই হচ্ছে এটি সহধ্বনি, আর মূল এককভাবে যখন তুমি ল উচ্চারণ করলা, ওটা যেখান থেকে হলো সেটাই হচ্ছে ওর অরিজিনাল জায়গা। বোঝা গেল? তো এইভাবে করে তুমি এবার এইভাবে বাকিগুলো পড়তে পারবা, ঠিক আছে? তীর চিহ্নগুলো দিয়েছে ওরকম ব্যাপার না। দন্তমূলীয় যেটা, সেটাকে জাস্ট বক্সের মধ্যে রেখেছে, যেটা দন্তমূলীয় প্রধান যেটা, ওটাকে বক্সের মধ্যে রেখেছে, বাকিগুলোকে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছে। একটু গল্প সল্প করেছে তোমাদের সাথে, করবা এগুলোকে। গল্প করলে মন্দ নয়, গল্প করা ভালো, ঠিক আছে কিনা? স্বাস্থ্যের জন্য খুব ভালো হলো। আচ্ছা, এইবার এই যে ধ্বনিমূল বা সহধ্বনি, বোঝা যাচ্ছে বিষয়টা? ধ্বনিমূল বলো না সহধ্বনি, যেটাই বলো, এটার মধ্যে এবার তুমি ডিভাইডেড পাবা, ডিভিশন আছে, অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের কাছে দেওয়া হয়েছে। এবার খুব সাবধানে বুঝবা, হ্যাঁ? একবার বুঝে গেলে পুরো কোনো সমস্যাই থাকবে না এই বিষয়টাতে। ওকে, দেখো দুটো শব্দ আমি দিচ্ছি, দশক, আরেকটা দিলাম দমক। তফাৎ কি আছে ভাই? এই দুটো শব্দের মধ্যে তফাৎ কি আছে? ওটা তালিবস্য না, ওটা তালব্য স। তালব্য স, উচ্চারণ তো ঠিক করে করো। এটা হচ্ছে তালব্য স, আর এটা হচ্ছে, বাকি সব ঠিক আছে না? বাবা, তাহলে দুটো তফাৎ হয়েছে একটাই জায়গাতে। দেখো এটা একটা ব্যঞ্জনধ্বনি আর এটা একটা ব্যঞ্জনধ্বনি। এখানে আছে তালব্য স আর এখানে আছে ম, তাই না? এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। বলো তো আর কিছু পার্থক্য আছে? কিসে?
আচ্ছা, উচ্চারণে তো আছে, কিন্তু আমি বলছি ধ্বনিগত পরিবর্তন আর কি আছে? কোনো পরিবর্তন না। দেখো এই জায়গাতে আসলে একটা জিনিস তুমি দেখতে পাবা, যখন দুটি শব্দের মধ্যে কেবলমাত্র একটাই পার্থক্য থাকবে, জাস্ট একটাই পার্থক্য থাকবে, তখন ওইটাকে বলে ন্যূনতম শব্দজর। ন্যূনতম মানে হচ্ছে খুবই সামান্যতম, জাস্ট ওয়ান পার্থক্য, কেবল একটা। ঠিক আছে, দেখো একটাই পার্থক্য আছে দুটো শব্দের মধ্যে, জাস্ট একটাই পার্থক্য। ওই একটার জন্যই শব্দের অর্থটা চেঞ্জ করে রেখে দিয়েছে। ছিল দশক, ছিল দমক, ছিল তালা, হয়ে গেল থালা। না না, কালা হালা কি দরকার হয়েছে? কে কাকে গালি দিয়ে বসবে এখনই? থাক। এই যে দেখো, এখানে ত ছিল, এখানে থ, বোঝা যাচ্ছে? তাহলে ত আর এখানে থ, মাত্র মাত্র একটা জায়গাতেই পরিবর্তন, শব্দের অর্থ চেঞ্জ করে রেখে দিল। এই যে সামান্য পরিবর্তন হয়েছে, এইটাকে বলছে ন্যূনতম, ন্যূনতম শব্দজর, সবচেয়ে সামান্য। আর এর ফলে কিন্তু শব্দের অর্থ পরিবর্তন হবে, সমঝে? আচ্ছা, হাসছে কেন বলো তো? হ্যাঁ, আর এইটাকে বলছে পার্থক্যমূলক অবস্থান। ভালো করে খেয়াল করো, এইটাই হচ্ছে পার্থক্য হচ্ছে না দুই জায়গাতে। তো এই যে মাঝের জায়গাটা, হ্যাঁ, এই যে মাঝের জায়গাটা সরিয়ে দিলাম, এইটাই কি বলো তো? পার্থক্যের অবস্থান। তাই যেটাকে আমরা এই যে সহধ্বনিটা অধ্বনি পড়ছি না, এর যে তিনটা দিক দেখা যায়, একটাকে বলা হয় ন্যূনতম শব্দজর। ন্যূনতম শব্দজর, এই ন্যূনতম শব্দজর কাকে বলে? কি বললাম? মাত্র এক নাম্বার দিয়ে লিখলাম একটি পার্থক্য, হয়েছে? মনে থাকবে? দুই নাম্বার আর কি? শব্দ দুটোর অর্থ পাল্টে দিবে একবারে, ওই একটাই পার্থক্য পুরো শব্দের অর্থ পাল্টে দেবে, অর্থ পরিবর্তন। এবার এই ন্যূনতম শব্দজোড়ের আবার আরেকটা নাম আছে, পার্থক্যমূলক অবস্থান। দেখো এর ওই জায়গাটা, ওই যে ন্যূনতম শব্দজোড়, ওইটাই কেবলমাত্র পার্থক্য করে রেখে দিয়েছে দুটার মধ্যে, তাই জন্য বলছে পার্থক্যমূলক অবস্থান। এর আরেক নাম হচ্ছে পার্থক্যমূলক অবস্থান। পার্থক্যমূলক অবস্থান। বলো, শর্ট কোশ্চেন, কোনো সমস্যা? হ্যাঁ, তাই জন্যই তো বলছি ন্যূনতম শব্দজোড়, বোঝা গেল? এবার তুমি বলতে পারো, আচ্ছা দাদা, এখানে তো ওই ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হলে, এখানেও তো ব্যঞ্জনধ্বনি, তাহলে কি স্বরধ্বনি হতে গেলে প্রবলেম হয়ে যাবে? না, কোনো ব্যাপার না। যেমন ধরো বলছি, একটা ঝুল আর একটা ঝোল, খাচ্ছ না মাছের ঝোল? হ্যাঁ, ওই রকম ঝুল আর ঝোল, তফাৎ কি বলো তো? এখানে হ্রস্ব উ আর এখানে গাধা কথাকার ও কার আছে, ও কার দীর্ঘ উ, মানে হ্রস্ব বলেছি, আর ওকে দীর্ঘ উ বলতেই হবে। আরে তফাৎটা তো বুঝে, এখানে ও কার আছে। তো এই যে দুটো তফাৎ হলো, এটাও কি? এটা ন্যূনতম শব্দজোড়, বাকি সব ঠিকঠাকই আছে, শব্দের অর্থ চেঞ্জ হয়ে গেছে, ছিল ঝুল হয়ে গেল ঝোল। প্রবলেমস আছে ভাই, প্রবলেমস আছে। তো এই বইতে এই ন্যূনতম শব্দজোড়ে বেশ কতগুলো উদাহরণ দিয়েছে, মজা করে একটু রঙ্গ করে পড়বা, ব্যাস হয়ে গেল, গল্প শেষ, এইটুকুই। ঠিক আছে, সেকেন্ড পার্ট আর কি, এই যে শব্দটার মধ্যে আমরা পেলাম ন্যূনতম শব্দজোড়, এটা তো একটা পেলাম সাইড, আমি তিনটা দাগ দিয়েছি হাওয়া খাওয়ার জন্য। না, হাওয়া খাওয়া না, ঠিক, বোর্ড থেকে তুমি হাওয়া কেমনি করে খাবা? আরেকটা জায়গা আছে, বলছে পরিপূরক অবস্থান। ভালো করে খেয়াল করো, এইখানে যেটা মিলল না সেটা মিলল না, কিন্তু মিলছে তো নাকি? দ মিলল না, ক মিলল না। এরা না নিজের নিজের জায়গা কখনো ত্যাগ করবে না ভাই, কখনো ত্যাগ করবে না। এদের নিজের নিজের জায়গা একদম চেঞ্জ করবে না, ওরা নিজেদের জন্য নিজেরা পরিপূরক অবস্থায় আছে, নো চেঞ্জ। আমি পারলাম না জায়গা ছাড়তে, তাই এদেরকে বলা হয় পরিপূরক অবস্থান। অর্থাৎ মিল আছে এমন ধ্বনিগুলোর নির্দিষ্ট প্রতিবেশ আছে, নির্দিষ্ট প্রতিবেশ, অর্থাৎ নিজের নিজের এলাকা। প্রতিবেশ বলতে এখানে পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা, ও নিজের নিজের জায়গাতে সেটিংস আছে। তুমি ওকে ওই ধ, ঠিক আছে, দশক ছিল, তো তুমি কটাকে এখানে করে দেবা ক দশ, ঠিক আছে, চলবে না, ও নিজের নিজের স্থান ছাড়বে না, সোজা কথা। তাহলে এইটা পার্টকে কি বলা যাবে? এই পার্টকে বলা যাবে পরিপূরক অবস্থান। হ্যাঁ, বলে যাও। কি সর্বপল্লী রাধাকৃষ্ণন কি বলেছেন? হ্যাঁ হ্যাঁ, ও জায়গা চেঞ্জ করেছিল না, কারেক্ট বলেছে। দেওয়াল থেকে খুললার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা আর আসে না, যেমনিকার তেমনি আজও আছে, রিয়েলি বলছি, আজও আছে ওখানে, ঠিক আছে, ওকে চেঞ্জ করা যায়নি। যাই হোক, মিল আছে এমন, তাহলে এই শব্দগুলোর মধ্যে মিল আছে, মিল আছে, বোঝা যাচ্ছে? মিল আছে, মিল আছে এমন ধ্বনিগুলো নির্দিষ্ট প্রতিবেশেই উচ্চারিত হবে।
এগুলির জায়গা অন্যটি একটি অন্যটির জায়গা দখল কখনোই করে না। একটা অন্যটার জায়গা, তাহলে এখানে 1 নম্বর দিয়ে তথ্য কি? কেউ কারো জায়গা হ্যাঁ দখল করবে না বা করবে না, সোজা কথা। এইটুকু জানলেই যথেষ্ট আছে। এর অনেকগুলো দিবে, উদাহরণ পড়বা। এটাই হচ্ছে মূল বিষয় এটার। তৃতীয় যে বিষয়টা সেটাকে সাবধানে বুঝতে হবে। তৃতীয় বিষয়টা লেখার কিছু নাই, এখানে বোঝাটাই হচ্ছে আসল। না তো অর্থের পার্থক্য করবে, তৃতীয় পার্টে গিয়ে আমরা দেখব। না তো এখানে অর্থের পার্থক্য করেছিল, এখানে জায়গা এক্সচেঞ্জ করেনি, কিন্তু এখানে কী হয়েছিল বলো তো? প্রতিবেশের একটা প্রভাব তার উপরটাতে ছিল, সরি দ্বিতীয়টাতে। এখানে কার প্রভাব ছিল বলো তো? প্রতিবেশের। এটা আরেকটা পার্ট লিখে রাখো, প্রতিবেশের প্রভাব। প্রতিবেশের প্রভাব মানে তুমি দেখো এই যে তালব্যস্যর দুই দিকেই যদি দ আর ক বসে তো ঠিক আছে। তো তালব্যস্য হচ্ছে ওর পরিবেশ, বুঝলা? ওর পরিবেশ, প্রতিবেশ। ওই প্রতিবেশের এদিক ওদিকেই ওকে বসতে হবে, নিজের নিজের জায়গায় যেদিক সেদিকে করবে না। এবার যদি ওই অন্য জায়গায় চলে আসে, ধরো যে কি লা আছে, লাকে রাখলো, এর পরিবেশ চেঞ্জ হয়ে গেল, এবার দলাক হবে না, তাহলে একই অর্থ পাল্টাবে, মানে আসবে না। কারণ প্রথম কথা ওর প্রতিবেশটা ঠিকঠাক থাকতে হবে, প্রতিবেশের প্রভাব পড়ছে ওর উপরে, 1 নম্বর কথা। যেমন প্রতিবেশ থাকবে তেমন ওর অর্থ দাঁড়াবে। তো প্রতিবেশ থাকবে, প্রতিবেশের উপর প্রভাব থাকছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কেউ কারো জায়গা দখল করবে না। 3টা কথা। তাহলে 2টো কথা হলো এখানে। এক হলো গিয়ে মিশিয়ে দিলাম এটা। এক হচ্ছে ন্যূনতম শব্দজোড়। কি বলবো এখানে আমরা? যে একটাই পার্থক্য থাকবে, শব্দের অর্থের পরিবর্তন ঘটবে, আর পার্থক্যমূলক অবস্থান বলা হবে এটাকে। এবার পরিপূরক অবস্থানের ক্ষেত্রে কি কি বললাম? 1 বললাম কেউ কারো জায়গা দখল করবে না, আর 2 নম্বর প্রতিবেশের প্রভাব থাকবে, সোজা কথা। এইবার না তো শব্দের অর্থের, এই যে দেখো 2 নম্বরটা আছে না, এই যে এই জায়গাতে আমি 3 নম্বর সাইডটা লিখবো, বলবো 2 নম্বরটা প্রথমে লিখবো আর লিখে বলবো যে অর্থের পরিবর্তন হবে না, সোজা কথা। আবার এ বলছে প্রতিবেশের প্রভাব, ও বলছে ওখানেও ঠিক আছে, 1 নম্বরে বলছে প্রতিবেশের প্রভাব থাকবে না, কোনো প্রতিবেশের প্রভাব থাকবে না, দুটোর কোনটাই থাকবে না। তাহলে আবার কি? তাহলে যেমন খুশি তেমন কাজ করো, যেমন খুশি তেমন বলো। মানে ব্যাপারটা হচ্ছে আমি বললাম গাঢ়, বলে না গাঢ় সবুজ রং, আমি বললাম গাঢ়, কেউ বলছে গাঢ়, কেউ বলছে গাঢ়, এক একজন এক এক স্টাইলে বলছে। তার মানে এই নয় যে তার প্রতিবেশের প্রভাব আছে তার উপরে, নাই বা তার অর্থের পরিবর্তন ঘটেছে, ওটা উচ্চারণের স্টাইল, কেউ কোথাও একটু বেশি জোর দিয়ে বলে, ব্যাস এইটুকু, বোঝা গেল? তাহলে এখানে কি হলো? এইটাতে উচ্চারণের উপর ডিপেন্ড করে শুধু, তাই বলছে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। এই পাঠটাকে কি বলছে? ধ্বনির মুক্ত বৈচিত্র্য, ধ্বনির মুক্ত বৈচিত্র্য। তিনটা পার্ট। তাহলে কি আসলো? ধ্বনিমূল বা মূলধ্বনি কোনটা? যা আছে সব ধ্বনি হচ্ছে গিয়ে সেগুলো ধ্বনিমূল বা মূলধ্বনি। সবই অবশ্যই সেটার আসল উচ্চারণটা বুঝতে হবে, শুধু সিঙ্গেলভাবে সেটা উচ্চারণ করবা। সে ক উচ্চারণ করো, ম উচ্চারণ করো, স উচ্চারণ করো, যা খুশি ল উচ্চারণ করো, সেটা অরিজিনাল জায়গাটা কি সেটা চিনে নিলে আগে। এবার বিভিন্ন শব্দের ক্ষেত্রে দেখবা ওটার আলাদা আলাদাভাবে জায়গা চেঞ্জ হচ্ছে বারবার। তো প্রত্যেকটা সিঙ্গেলভাবে যখন জায়গা চেঞ্জ করছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা সহধ্বনি। এবার এই সহধ্বনির তিনটা দিক চলে যাচ্ছে, ঠিক আছে? তার মধ্যে একটা ন্যূনতম শব্দজোড় যেখানে একটি পার্থক্য থাকবে, অর্থের পরিবর্তন থাকবে, প্লাস পার্থক্যমূলক অবস্থান বলবে। আরেকটা পার্ট হচ্ছে কি পরিপূরক অবস্থান, বলছে কেউ কারো জায়গা দখল করবে না, আর 2 নম্বর কথা হচ্ছে প্রতিবেশের প্রভাব থাকবে, তো সেটাকে বলছে পরিপূরক অবস্থান। 3 নম্বর কথা হচ্ছে ধ্বনির মুক্ত বৈচিত্র্য, তুমি যেমন খুশি তেমন উচ্চারণ করো। কত মানুষ কত ভুলভাল উচ্চারণ করে, ঠিক আছে? তো কেউ আছে গিয়ে কেউ যাচ্ছে বাস ধরতে, তো কী বলে? বাস, কেউ বলে বাস, কেউ হচ্ছে বাঁশ, যে বাঁশ আসছেই না। প্রত্যেকটাই বানান হয়তো একই আছে, কিন্তু উচ্চারণে সব সমস্যা হয়ে গেছে, ঠিক? তো যাই হোক, সেটাকে বলছে ধ্বনির মুক্ত বৈচিত্র্য, বোঝা গেছে? তাহলে ধ্বনির মুক্ত বৈচিত্র্যে পরিবেশের প্রভাব থাকবে না, আর
অর্থের পরিবর্তন হবে না। ব্যাস, এটা একটা সাইড চলে গেল, পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এগুলো তোমরা সব পেয়ে যাবে ওই 80 নম্বর পাতাতেই আছে। ন্যূনতম শব্দজোড় পেয়েছো ক নম্বরে? হ্যাঁ, তারপরে আছে ওই পরিপূরক অবস্থান পেয়েছো? আচ্ছা, নেক্সট 81 পাতায় একটু ছোট্ট করে লেখা আছে, দেখতে পেয়ে যাবা, গ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওখানে মুক্ত বৈচিত্র্য লেখা আছে। ক্লিয়ার? ব্যাস, জিনিসগুলো কি কোথাও অসুবিধা আছে? আচ্ছা, কোথাও অসুবিধা কারো? তাহলে এইটুকু মিশিয়ে দিয়ে আমি নেক্সট অংশে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এইবার আমরা আসি ধ্বনি সমাগম। দেখো, এবার আসছে ধ্বনি সমাগম। সমাগম মানে বুঝো, অনেকগুলো ধ্বনি একসাথে যুক্ত আছে, সমাগম হয়েছে। বিশেষ বিশেষ মানুষের সমাগম, ছাত্রছাত্রীর সমাগম, মানে কি ছাত্র এবং ছাত্রীরা সব একসাথে আছে, এটা বলছে ছাত্রছাত্রীর সমাগম। জনতার সমাগম মানে কি অনেক জনতা এক জায়গায় আছে। ধ্বনির সমাগম মানে কি হবে? বেশ হয়ে গেল। হবে একসাথে কিভাবে থাকবে? যুক্ত থাকবে, পাশাপাশি পাশাপাশি ধ্বনি থাকবে। যেমন ধরো, খেয়াল করো একটা জিনিস, আমি বললাম কলম, এ তো পাশাপাশি আছেই, ওরকম ব্যাপার নয়, একটু সম্পর্কটা একটু গভীরে যেতে হবে। কেমনি বলতে হবে? ক্র, কয় রফলা আছে? হ্যাঁ, আবার বলছি ক্রন্দন, দন্তনে দ, আবার দন্তন ও হারে। এই যে দেখো সম্পর্কটা, এখানে কি আছে বলো তো? এই কয় রফলাতে কি আছে? ক যোগ র, রফলাটা আসলে র। আবার বলছে দন্তনে দ, দন্তনে দয় কি আছে? দন্তন যোগ দ। তাহলে বলো তো এটা কি সম্পর্কে আছে? সমাগম হয়েছে, ব্যঞ্জন ধ্বনির সমাগম হয়েছে, ধ্বনিদের সমাগম হয়েছে। আবার এমন এই নাই যে ব্যঞ্জন ধ্বনির সমাগম হতে হবে, স্বরধ্বনিও থাকতে পারে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। এখানে ক্রর মধ্যে কর আছে, এখানে দন্তনে দ আছে, এই দু রকমের সমাগম হয়েছে এখানে। এগুলোকে বলা হয় ধ্বনির সমাগম। এই যে ধ্বনির সমাগম, এর মধ্যে আমরা দুটো পার্ট পেয়ে যাব। ধ্বনির সমাগম দুই প্রকার, একটা হচ্ছে গুচ্ছ ধ্বনি, একটা হচ্ছে যুক্ত ধ্বনি। একটা গুচ্ছ, আরেকটা হচ্ছে যুক্ত। কেমনি সেদিকে আমরা যাই। তাহলে বলো, ধ্বনির সমাগম কাকে বলে? একাধিক ধ্বনি একসাথে যখন যুক্ত থাকে, ওটাকে বলে ধ্বনির সমাগম। কয় প্রকার? হ্যাঁ, আরেকটা যুক্ত ধ্বনি, একটা গুচ্ছ ধ্বনি আরেকটা যুক্ত ধ্বনি। গুচ্ছ ধ্বনি আরেকটা হচ্ছে যুক্ত ধ্বনি। ক্লিয়ার আছে বিষয়টা? আর তথ্যগুলো দেখে নিতে হবে যে দুটোর মধ্যে তফাৎ কী বা পার্থক্যটা কী। ঠিক আছে, ফার্স্টে আমি একটা শব্দ দিচ্ছি ভক্ত। ঠিক আছে, আমি এইখানে লিখছি শব্দগুলো। ভক্ত ভাঙলে কি আছে? ভক যোগ ত, আছে না? ভালো করে খেয়াল করো, উচ্চারণের সময় এটা ভাঙা গেল। তুমি এখানেও যদি ক্রন্দনকে দেখো, ক্রন্দন কাকে তুমি ভাঙতে পারছো উচ্চারণের সময়? ভালো করে দেখো তো, এখানে আমি লিখেছিলাম ক্রন্দন, তাই না? ক্রন্দন, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা যুক্ত ধ্বনি আছে, এখানে একটা যুক্ত ধ্বনি আছে, আছে কি না? হ্যাঁ, তাহলে বলো কাকে তুমি মানে উচ্চারণ করার সময় দল হিসেবে ডিভাইডেড করতে পারো? দল করেছো তো না, মুক্ত দল, রুদ্ধ দল। হ্যাঁ, তো তুমি কোনটাকে ডিভাইডেড করতে পারো? উচ্চারণ করো ক্রন দন। আমরা কি বলি তাহলে? ক্রন যোগ দন। এখন কথা হলো, কাকে ভাঙা গেল, কাকে ভাঙা গেল না? এইটাকে ভাঙা গেল নাকি এটাকে ভাঙা গেল? এটাকে ভাঙা গেল। দেখো, দন্তন আর দকে ভেঙে দিয়েছে, দুই সাইডে নিয়ে নিয়েছি। এটা একটা রুদ্ধ দল, এদিকে একটা রুদ্ধ দল, রাইট? যেটাকে ভাঙা যাবে সেটাই গুচ্ছ ধ্বনি, সোজা কথা। তাহলে ভাঙা যায়, তাহলে এদিকে যুক্ত ধ্বনিতে ভাঙা, বুঝতে গেল? বুঝতে পারছি বিষয়টা? ভাঙা যায় না, তার মানে এই যে কয় রফলা, এটা কোন দিকে যাবে? এদিকে যাবে, এই সাইডে যাবে। উদাহরণ যদি চাই তো কয় রফলা হয়ে গেল। আর যদি এখানে আসে উদাহরণ, তাহলে কি দিবা? দন্তনে দ, বুঝা গেল? সমঝে? ধরো আরেকটা উদাহরণ দিই, কৃষ্ণ। কৃষ্ণ ভাঙলে কি আসে বলো তো?
কৃষ যোগ ন। বলো এবার কে কোন দিকে যাবে? গুচ্ছতে কোনটা আসবে বলো? একটা কয় রি আছে আর একটা মূর্ধন্যশয়ে ন আছে, কোনটা কোন দিকে যাবে? মূর্ধন্যশয়ে ন গুচ্ছতে আসলো। আর বোঝা গেল বিষয়টা? যুক্তধ্বনি আর গুচ্ছধ্বনির মধ্যে তফাৎ। দুটোই যুক্ত আছে, কিন্তু উচ্চারণ করার সময় একটাকে ভাঙা যাবে, একটাকে ভাঙা যাবে না। যেটাকে যাবে না সে এমনভাবে যুক্ত হয়ে আছে, বুঝবা, এমনভাবে যুক্ত হয়ে আছে, ওকে আর আলাদা করা যাবে না। সমাজ গিয়া না? এইবার ফুল যখন দিই না, আমরা একগুচ্ছ ফুল দিই, কিন্তু তুলে একখানাই আমরা পকেটে রাখি না? সমাজ গিয়া না? তার মানে ওকে আলাদা করা যায়, গুচ্ছকে আলাদা করা যায়, মনে রাখবে, ঠিক আছে? গুচ্ছ ফুল একগুচ্ছ খোলা যাবে, আলাদা করা যাবে, একে আলাদা করা যাবে না। আরেকটা প্রসেস দেখবা, একে যখনই তুমি আলাদা করবা না, এর মন খারাপ হয়ে যাবে। একে যখনই তুমি আলাদা করবে, এর মন খারাপ হয়ে যাবে। মন খারাপ হয়ে গেলে কি হয় বলো তো? আপনি জান কি দুশ্মন কো আপনি জান कहते हो जो लोग, দুইজন দুই দিকে চলে যায়, তখন দুটো দলে পরিবর্তন হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়। প্রথম যে ধ্বনিটা থাকে সে চলে যায় পূর্ব দলের সাথে যুক্ত হয়ে যায়, পরের যে ধ্বনিটা থাকে সেটা পরবর্তী দলের সাথে যুক্ত হয়। এক্সাম্পল দেখো, এখানে তুমি কি, আমি কি বলেছিলাম কৃষ্ণ, তো এখানে যুক্ত স্বরের মধ্যে এক প্রথমে ছিল স, তারপরে ছিল ন, তো স চলে আসলো প্রথম দলে, সেকেন্ড দলে চলে গেল পরেরটা। তুমি খেয়াল করে এখানে কোন ধ্বনি কী ঘটেছিল? এখানে যুক্ত ধ্বনি কী ছিল? সরি, যুক্ত ধ্বনি বলছি, মানে একসাথে সমাগম ছিল, যে দন্তনে দ, ঠিক আছে, গুচ্ছধ্বনিতে ছিল দন্তনে দ। তুমি খেয়াল করবে একে ভাঙতে গেলে, একে যখনই ভেঙে দিলাম দন্তনটা চলে আসলো সামনে আর দটা চলে গেল পরে। এটাও একটা পদ্ধতি। তাই এই পদ্ধতিটাকে আমরা কী করছি, দলের সীমা রয়েছে, মানে প্রথম ধ্বনিটা, প্রথম ব্যঞ্জনটা চলে যাবে গিয়ে পূর্ববর্তী দলে, আর পরবর্তী ব্যঞ্জন চলে যাবে পরবর্তী দলে। তাহলে এখানে দলের সীমাবদ্ধতা রয়েছে, দলের সীমা রয়েছে, ঠিক আছে? এখানে তোমাকে আবার এক্সট্রা করে একটু লিখে দিতে হবে যে প্রথম ব্যঞ্জন, ওই যে যুক্ত আছে যে অংশটা, ওই প্রথম ব্যঞ্জন চলে যাবে পূর্ববর্তী দলে, আবার পরবর্তী ব্যঞ্জন কোথায় যাবে? পরবর্তী দলে। বোঝা গেছে বিষয়? আর এখানে কি গুরুত্বপূর্ণ বিষয়, এদের মধ্যে তুমি ভেঙে দেখবা, এদের মাঝখানে কোনো স্বরধ্বনি তুমি পাবা না, কিছু হয়ে যাক। উচ্চারণটা করো, ক্রন্দন, নটা পুরোপুরি উচ্চারণ হচ্ছে ক্রনদন, হচ্ছে ক্রন্দন, মাঝখানে একটু তো তুমি অবসর দাও। আহা, সেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ল? কোনটা বলতে যাচ্ছি আমি, শেষের কবিতার? হ্যাঁ, কি কিছু মনে পড়লো? সেদিন ছিল না? আচ্ছা বেশ, না ছিল। তাহলে ক্রন্দনের ক্ষেত্রে কি বলো তো, যখন আমরা ভাঙবো এটাকে, মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না। তুমি এখানেই দেখো না, কৃষ্ণতে করো, ভাঙো, স্বরধ্বনি পাবাই না তুমি মাঝখানে, কিছু হয়ে যাক, পাচ্ছ? কৃষ্ণ, শটা যদি পুরোপুরি উচ্চারণ হয়েছে কৃষ্ণ, তাহলে শয়ের সাথে একটা অ চলে আসছিল, বাট এখানে তো আসছে না, কৃষ্ণ, ঠিক আছে? তাহলে এখানে কি আরেকটা তথ্য কি আসবে, মাঝে স্বরধ্বনি থাকবে না। বলো, কোনো সমস্যা এইটুকুর মধ্যে আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? থাকলে আবার জিজ্ঞাসা করে নিবা, হয়ে গেল। হ্যাঁ, এবার কি বলছে বলো তো, সবচেয়ে বেশি প্রথম কথা হচ্ছে এই যে সমাবেশটা যুক্তধ্বনির ক্ষেত্রে, এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এরা দলের একদম আদিতেই উচ্চারিত হয় সবসময়। এরা যে কোনো ক্ষেত্রে দলের আদিতেই উচ্চারণ হবে, যেখানে সেখানে উচ্চারণ হবে না। তুমি ভালো করে খেয়াল করো, ক্রন্দনে ক্রোটা কোথায় উচ্চারণ হয়েছে? কৃষ্ণতে। এরকম যত আছে না সবগুলো এখানে ঢুকবে, দলের আদিতে, ঠিক আছে? শব্দ বা দলের আদিতে থাকে, শব্দ বা দলের আদিতে। তোমার যদি বেশি না মনে রাখতে পারো, তাহলে একটাই যে কোনো শব্দ বের করে রাখো, একটাই শব্দ বের করে রাখো, এখান থেকে তুমি টুকরো টুকরো করে সব বের করে দিতে পারবা, কোনো সমস্যা না।
কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই যে কদিন আগে হলো জন্মাষ্টমী, এই থেকে মনে রাখবা কৃষ্ণ ঠাকুরের পুজো হলো কৃষ্ণ। কৃষ্ণকে ভাঙো। এবার কোনটাকে ভাঙতে পারছো, যেটাকে তুমি ভাঙতে পারছো সেটা গুচ্ছধ্বনি, যেটা ভাঙতে পারছো না সেটা যুক্তধ্বনি। আর যেটাকে ভাঙতে পারছো না সেটা আছে কোথায় দেখো, শব্দটা শুরুতে বা দলের শুরুতে। আর যেটাকে ভাঙতে পারছো সেটা কি আছে, ওকে ভাঙতে গেলে একটা চলে যাচ্ছে প্রথম দলে, একটা চলে যাচ্ছে দ্বিতীয় দলে। হয়ে গেছে, বুঝতে পেরেছো বিষয়টা? আর মাঝখানে কোনো স্বরধ্বনি নাই, হয়ে গেল। ভেঙে টুকরো টুকরো করে তুমি নিজে ব্যাখ্যা করে নিতে পারবো, কোনো মুখস্থ ব্যাপার না, ঠিক আছে? নেক্সটে চলে যায়। এবার দেখো এই গুচ্ছধ্বনির থেকে কিন্তু যুক্তধ্বনির ক্ষমতা বিশাল, এ বেশি পাকাপোক্ত, পাওয়ারফুল আছে। ওকে তুমি সরাতে পারবে না, ভাঙতেই পারবে না। তুমি উচ্চারণ করে ভেঙে মরে যাও, তাও হবে না। ক্রন্দন বলে করণদন, এভাবে করবো তুমি, তাহলে তো হয়ে গেছে কাজ। কৃষ্ণকে উচ্চারণ করো, ক এর রিকারটাকে ভাঙো দেখি, ক আর রিকারকে আলাদা করে উচ্চারণ করে দেখো, করিসনা, হয়ে গেছে তোমার কাজ। কৃষ্ণ ঠাকুরের মধ্য রাস্তা থেকে ভাগ। বাপরে, কোথায় ঢুকতে এসেছিলাম ভুল করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি তথ্য লিখতে পারি আমরা? এখনই বললাম যে এটি গুচ্ছধ্বনির থেকে তুলনামূলকভাবে অনেক বেশি পাকাপোক্ত, বুঝলা? গুচ্ছধ্বনির থেকে পাকাপোক্ত। না না, এই অকালপক্ষ সেটা না, ওটা তোমার জন্যই চলবে। বলছে অকালপক্ষ, গাধা কোথাকার, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আচ্ছা বাংলাতে এরকম আর কি আছে? আমি তো করলাম দুটো, এখানে দুটো দিলাম, এখানে দুটো দিলাম, এরকম আরও কত আছে। এইটা শর্ট কোশ্চেনে ঝামেলা করে দেয়। আপ দেখো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে সেই কয়েকটাই আমি করাবো। দেখো, যদি তুমি যুক্তধ্বনি পার্টে করো তো এখানকার একটা সেট দিয়ে দিচ্ছি, দুটো মাত্র ব্যঞ্জন, এখানে কিন্তু দুটো ব্যঞ্জন আছে, অনেক সময় তার বেশিও হয়, দুটো ব্যঞ্জনের সমাবেশে গঠিত। এমন দুটো ব্যঞ্জনের সমাবেশ যদি থাকে, ঠিক আছে? প্রসেসটা দেখে নাও। যদি তুমি যুক্তধ্বনি না বুঝতে পারো, তার দুটো প্রসেস আছে। শুরুতেই দেখবা, এদিকে দেখো, যখনই যুক্তধ্বনি দেখতে পাবা তার শুরুতে অবশ্যই দন্তস থাকতেই হবে। শুরুতে তুমি এখন নিশ্চয় শুরুতে দন্তস করছো, ওটিতে শুরুতে কি থাকবে? দন্তস থাকতে বাধ্য। যদি দন্তস না থাকে তাহলে লাস্টে র অথবা ল থাকতে বাধ্য। আব দেখো, দুটো ব্যঞ্জনের সমাবেশের ক্ষেত্রে শেষে ল অথবা র থাকতে বাধ্য। এবার মিলিয়ে নাও। এই যে তুমি এটাকে দেখলাম আমরা, এটা যুক্তধ্বনি, তো যুক্তধ্বনিটা শুরু কী দিয়ে বলেছিলাম? স দিয়ে হবে। আর যদি স দিয়ে না হয় তাহলে শেষ হবে র অথবা ল দিয়ে। দেখো, রফলা, তো র। ক্রি, কয়ের রিকার মানে রকার, ওটাও একটা রয়েরই রূপ। রেপ, তারপরে রিকার, রফলা, সব র আসছে এগুলো। জফলা, জ আসছে, ওটা একটা। বোঝা যাচ্ছে বিষয়গুলো? এগুলো সব ঠিক আছে। তাহলে হয় স দিয়ে শুরু হবে, নয়তো ল আর র দিয়ে হবে, ঠিক আছে? এটাও একটা বৈশিষ্ট্য গেল, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে? এবার শর্ট কোশ্চেন তুমি কীভাবে পড়বা? গোটা বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে মোট 28টা রয়েছে যুক্তধ্বনি। হ্যাঁ, দুটো ব্যঞ্জনের সমাবেশেই 28টি সহধ্বনি রয়েছে। তোমার অত উদাহরণ আর দরকার নেই, কারণ উদাহরণগুলো পেতে গেলেই তুমি বুঝে যাবে যে হ্যাঁ ঠিক আছে ভাই। যেমন ধরো আমি করলাম ত্রি, হয় না? তৃণ হয় না? ত্রি, একে ভাঙতে পারবে না তুমি, ন্যাচারাল ব্যাপার আছে। আচ্ছা, এবার আমি বললাম যে প্রকার শব্দের পয়রফলাকে কী করে ভাঙবা তুমি? দেখো, সব ক্ষেত্রে আদিতে উচ্চারণ হচ্ছে। দেখো, শব্দ বা দলের আদিতেই থাকবেও ন্যাচারালভাবে, ঠিক আছে? এখন তোমার কাছে কোশ্চেন হল, ইংরেজি থেকে আসা কি কোনো এরকম কটা আছে যুক্তধ্বনি? ইংরেজি ভাষা থেকে এসছে, তাহলে এটা হচ্ছে শুধু বাংলায়, বুঝলে? এটা কেবল বাংলার ক্ষেত্রে। এবার ইংরেজির ক্ষেত্রে দেখি, ইংরেজি থেকে বাংলায় এসছে, ইংরেজি থেকে বাংলায় মোট কটা? ইংরেজি থেকে বাংলায় এসছে মোট 18টা। বলো, 18টা এসছে। যেমন এই যে 18টা, এই 18টার মধ্যে অনেকগুলো শব্দ আছে। যেমন ধরো ফয়ে রফলা, ফয়ে রফলা, এটা দিয়ে তুমি অনেক শব্দ তৈরি করতে পারো। ফ্রাই, যেটা একটু আগে বললো, ঠিক আছে? তারপরে আরও অন্য কোনো শব্দ তুমি বলতে পারবা। আরও আছে ফ্লো, আছে একটা ফ্লো আছে, ট্র হবে ফ্ল। তারপরে ট্র আছে, ট্র দিয়ে তুমি অনেক শব্দ বানাতে পারবা, ট্রাম ইত্যাদি, ট্রেন ইত্যাদি, এইসব আছে ইংরেজি থেকে বাংলায় আসা।
হলো। এবার তোমার যেটা কোশ্চেন ছিল যে দুটো ব্যঞ্জন দিয়েই কি আছে নাকি অন্য কিছু আছে, এটা তুমি বলতে পারছো না, তো কুচকুচ কুচকুচ করছো যখন তুমি প্রশ্ন করলে যে এটাও কি দুটো ব্যঞ্জনের, তো এরপরেও আছে তিনটা ব্যঞ্জন নিয়েও আছে। তিনটা ব্যঞ্জন নিয়ে মাত্র মোট দুটাই আছে ভাই, তিন ব্যঞ্জনে যুক্ত, তিনটি ব্যঞ্জনে যুক্ত, ব্যঞ্জনে সমাবেশ মোট দুটি আছে, বুঝলাম, মাত্র দুটি, মাত্র দুটিই আছে। কি কি? একটা আছে স্ত্র, স্ত্র দন্তস্বয়ে তয়ের র, বুঝলা, স্ত্র, এটা দিয়ে আমরা শব্দ করি স্ত্রী, সমাজ কেন। নেক্সট আরেকটা আছে স্প্রি, ইস দেখো দন্তস আসলো, প্রি প আবার রিকা, স্প্রি, স্পৃহা, স্পৃহা বলি না আমরা, স্পৃহা, তাহলে হ্যাঁ ঠিক আছে, স্প্রাইট রফলা চলে গেলে রিকা, ঠিক আছে, তাহলে দুটো আছে মোট, তিনটা ব্যঞ্জন মিলে আছে গিয়ে মোট দুটো ধ্বনি, ঠিক আছে, ক্লিয়ার। এই গেল যুক্ত, যুক্ত ধ্বনি থেকে এইটির বাইরে আশা রাখছি কোনো কোশ্চেন দেবে না, শর্ট কোশ্চেন যদি দিয়ে দেয় তো দিয়ে দেবে, বাকিটা পড়ে নিবা তুমি, আমি কি জানি কী কোশ্চেন দিবে না দিবে, ঠিক আছে। নেক্সটে আসি, গুচ্ছধ্বনিতে যাচ্ছি। এবার গুচ্ছধ্বনি সম্পর্কে যদি কোশ্চেন করা যায় তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন খুব বেশি আসবে না। এখান থেকে দেখো একটা দিলাম আমি যে দুটি, দুটি ব্যঞ্জনের সমাবেশে, দুটি ব্যঞ্জনের সমাবেশে মোট কয়টা আছে সেটা দেখি। দুটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনি আছে মোটামুটি 200টারও বেশি আছে ভাই, 200টারও বেশি আছে, 200টিরও বেশি, ঠিক আছে, 200টিরও বেশি আছে। আর কি আচ্ছা, দুটো ব্যঞ্জনেরই কি আছে না, তিনটা ব্যঞ্জন যুক্ত করেও আছে মোটামুটি মাত্র 8টা আছে, তিনটি ব্যঞ্জনের সমস্যা, কি চারটা, চারটি আছে। এবার চারটার যদি করো তো একটাই আছে, চারটা ব্যঞ্জন যুক্ত হয়ে সমাবেশ নিয়ে তৈরি আছে একটাই, কি সেটা জানো, সংস্কৃত, সংস্কৃত শব্দটা দেখো, একটা অনুস্বার আছে, যোগ দন্তস আছে, দন্তস, এটা দাঁড়া অনুস্বারটা অনেকে এই ভাববে, এই যে অনুস্বার দন্তস যোগ ক যোগ র, চারটা হলো না, 1 2 3 4, 1 2 3 4, এটি সব জয়েন্টে আছে, তুমি আলাদা করে উচ্চারণ করতে পারবে না, একে ভাঙতে পারবে না, মানে ভেঙে দিবা, সংযোগকৃত চলে গেল, ভাঙতে পারবা বলেই তো হচ্ছে, ভাঙা যায় বলে তো গুচ্ছধ্বনি, কিন্তু এর সব জয়েন্টে আছে চারটা, এইরকম একটাই শব্দ, সেটা সংস্কৃত, ক্লিয়ার। এর বাইরে কোনো শর্ট কোশ্চেন আসবে না, ধরে নাও তোমরা মিথ্যা মিথ্যা কথাটাকে সত্যি করে ধরে নাও, ঠিক আছে, আপাতত সুবিধা সাহস পাবে কিছুটা, বলো কোনটা, হ্যাঁ তিনটা ব্যঞ্জন, 8টা আছে না, 8টা আছে, 8টা আছে, হ্যাঁ তাই তো, আমি 8 বলেছি 4 লিখেছি নাকি, 8টে, 8 বলেছি না 4 লিখে দিয়েছি, ওই টাক দেখে আমি সব ভুলে যাচ্ছি, বলো বলো চকচকে টাক বলো, এটার উচ্চারণ কি, এটা সংস্কৃত, অংস্ক, অংস্ক, নেক্সটে আসি, হ্যাঁ বলো স্যার, কোনটা, না আসেনি, নেইনি আমরা, আমাদের অনেক আছে এখানে ঘরে, 200টা আছে, তাই জন্য নেইনি আমরা, হ্যাঁ কথা অনেক আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেবো, ফালতু উৎপাদন জিনিস কেন দেবো, ইংরেজি থেকে আসেনি, ইংরেজি থেকে আসেনি মানে কি, আমরা কি এখন আত্মনির্ভরশীল আছি, ক্লাস 9-এ পড়নি, কি কি লেখাটা, নব নব সৃষ্টি, আচ্ছা মিশিয়ে দিচ্ছি, তাহলে কিছু তুলবে এখান থেকে, চলো চেঞ্জ করে দিই, লাস্ট পার্ট, এডিট করে দেবে, আচ্ছা আচ্ছা। এবার ছোট্ট পার্ট অ্যাকচুয়াল হয়ে গেছে আমাদের কাছে, বুঝলে কি পার্ট, সেটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। আচ্ছা বিভাজ্য মানে কি গো, যাকে ভাঙা যায়, বিভাজন করা যায়, তো বিভাজ্য ধ্বনিকে তুমি কৃত্রিমভাবে অনেকগুলো খণ্ড করতে পারো, যেগুলো বিভাজ্য করা যায় কি না সেগুলোকে অনেক খণ্ড করতে পারো, অবিভাজ্যকে কিন্তু একেবারেই করা যায় না, তাই বলছে ওটা অবিভাজ্য ধ্বনি, যেটাকে ডিভাইডেড করা বা বিভাজন করা যায় না। এইরকম যেগুলো ধ্বনি বিভাজন করা যায় না, অনেকে মনে করে আচ্ছা অকে তো ভাঙা যায় না, অবিভাজ্য ধ্বনি, এরকম এখানে বলছে না, এখানে বলছে এমন কিছু ধ্বনি আছে যেটাকে তুমি সত্যি চেঞ্জ করতে পারবা না। এক্সাম্পল আমি দিই, আচ্ছা একাধিক দলযুক্ত শব্দের কোনো একটা দলকে অপেক্ষাকৃত যদি বেশি করে জোর দিয়ে উচ্চারণ করা যায়, এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম
আরতি। আচ্ছা, আমি ওই একটা উদাহরণ থেকেই করি। কৃষ্ণ, 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 কৃষ্ণ। আমরা একবারে এক ধাক্কায় বলছি না, কৃষ্ণ বলছি না, কৃষ্ণ। তো কোথাও তো আমি উচ্চারণে জোর দিলাম বেশি না, হ্যাঁ, একটা না একটা দলে বেশি জোর দিলাম। এই রকম যদি জোর দেওয়া বোঝায়, এটাকে বলছে শ্বাসের আঘাত পড়া। কৃষ্ণ, বুঝলা? যেমন ধরো ওই কাল লেখা ছিল যেন, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। একটা যদি বলে দিই আমরা, কি বাজে পচা লাগবে বলো তো। ওই যে যেমন রবি ঠাকুর, ওই যে এটা কি যেন, বৃষ্টি পড়ে টাপুটুপু নদে লবান, শিব ঠাকুরের বিয়ে, কোনো ব্যাপার না। কিন্তু যখন তুমি ওটাকে ছন্দে ছন্দে পড়বা, কী বলছে ওখানে শ্বাসের আঘাত দিতে হবে। তুমি হিরমিরিয়ে বলে দিতে পারলে হবে না। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিনটে কন্যা দান। তিন কন্যা দান না, তিনটে কন্যা দান, উঠছে নামছে শটটা। এইটাকে বলছে শ্বাসের আঘাত পড়া, শ্বাসের আঘাত, তাই এটাকে বলা হয় শ্বাসাঘাত। তাহলে কি হলো, অবিভাজ্য ধ্বনিতে একটা পার্ট চলে গেল, শ্বাসাঘাত। শ্বাসাঘাত বড় হতে গেলে তোমরা মানে বড় হয়ে যখন যদি বাংলা নিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি এর থেকে আরও ডেপথে গিয়ে পড়াশোনা করতে পারো, জানতে পারো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, একাধিক দলযুক্ত শব্দের, ধরো একটা শব্দের মধ্যে অনেক দল আছে, ঠিক আছে, এই শ্বাসাঘাত সম্পর্কে কী কী আসছে দেখো। একাধিক দল যুক্ত শব্দের সংজ্ঞাটা খুব সহজ করে দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে। বলছে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটা দলকে যদি অপেক্ষাকৃত বেশি জোর দেওয়া হয়, কোনো একটা দল শব্দের কোনো একটা দলকে যদি অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে বলা হয়, তাহলে সেটাকে বলা হবে শ্বাসাঘাত। অতিরিক্ত জোর দিতে হবে, যেমন কৃষ্ণ, নটা আমরা অতটা জোর দিলাম না, কিন্তু কৃষ্ণটাতে এই যে একটা দলে আমি জোর দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাস, এর বেশি আর কিছু তোমাকে বলতে হবে না, ঠিক আছে, আর কিছু বলতে হবে না। ওখানে কয়েকটা তথ্য আছে, সেগুলো তথ্যগুলো আরাম করে পড়বা, হয়ে যাবে। এই হচ্ছে শ্বাসাঘাত, ঠিক আছে। আর কি, আচ্ছা, এবার বলছে দৈর্ঘ্য। দেখো কখনো কখনো শব্দের উচ্চারণ করতে গিয়ে কখনো কখনো কোনো স্বরধ্বনির দীর্ঘ উচ্চারণ করি আমরা, বলে দিচ্ছি কীভাবে। এটাকে বলা হয় দৈর্ঘ্য, ঠিক আছে। যেমন তুমি শ্বাসের আঘাতটা দেখো, যেখানে এই যে জোরটা পড়লো, ওইটাকে কি তুমি আবার টুকরো করতে পারবা? ভেবে দেখো তো। তাই তো বলছে বিভাজন করা যায় না যেটা, সেটা অবিভাজ্য ধ্বনি। আমি বলছি শ্বাসের আঘাতটা যেখানে পড়ছে, আমি বলছি না শব্দটাকে ভাঙো তুমি, আমি বলছি যে ওই যে সুরটা, সত্যি লেগেছে বোধ হয়, তাহলে কি আসলো বলো তো, যে যেখানে আমার শ্বাসের আঘাতটা পড়ছে, সেই শ্বাসের আঘাতটাকে আমি কি করে ভাঙবো? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে, এই কথাগুলোকে আমি ডিভাইডেড করে দিতে পারবো, কিন্তু আমি সেই বৈশিষ্ট্যটাকে কিভাবে ডিভাইডেড করব, যেটা আমি কমালাম আর বাড়ালাম, শ্বাসের আঘাতটাকে আমি পারবো না, তাই না? এবার অবিভাজ্য ধ্বনির ক্ষেত্রে কি আসছে দেখি একটু আমরা। পরবর্তী পার্ট পেলাম আমরা দৈর্ঘ্য, 2 নাম্বার দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যকেও তুমি ভাঙতে পারবা না, তাই বলছি সেটাও অবিভাজ্য ধ্বনি, ঠিক আছে। উচ্চারণে সময় শব্দের যখন উচ্চারণ করবা তুমি, কোনো স্বরধ্বনির দৈর্ঘ্য খুব বেশি হয়ে যায়, আমাদের উচ্চারণের কারণেই হয় এটা। এক্সাম্পল দিই, আমি বললাম, দেখো এক দুটো শব্দ বলছি, হ্যাঁ, একটা বললাম আমার, আরেকটা বললাম আমি আম। এবার এখানে আ উচ্চারণ করো আর এখানে আ উচ্চারণ করো, দুটোর মধ্যে তফাৎ আসবে, ফুল স্পিডে বলতে হবে, আমার আম, আমার আম। তফাৎটা বুঝতে পারছো কিছু আয়ের? হ্যাঁ, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, আমার আম হয়েছে। এটা তো স্বরধ্বনি না, আটা তো স্বরধ্বনি, একে যখন উচ্চারণ করছি একটু দীর্ঘ করে উচ্চারণ, আ, হ্যাঁ, আম, আম, আমরা, আমরা, আমার আম, ঠিক আছে। তখন বুঝতে পারছো, এটাকে বলছে দৈর্ঘ্য। আর দৈর্ঘ্যটাকে তুমি কীভাবে ডিভাইডেড করবা, একে কীভাবে বিভাজন করবা? আমি বলছি না দৈর্ঘ্য শব্দটাকে ডিভাইডেড করো, আমি বলছি ওই ইমেজটাকে, ওই বৈশিষ্ট্যটাকে, যেটাকে আমি লংলি আমি টানলাম, উচ্চারণ করলাম, ওই লংনেসটাকে আমি কী করে করবো, আমি ওইটাকে ভাঙবো কীভাবে, আমি দৈর্ঘ্যটাকে ডিভাইডেড করবো কী করে। তাই বলছে উচ্চারণে সব স্বরধ্বনির দৈর্ঘ্য যদি বেশি হয়,
কি বলছে এখানকার তত্ত্বটা কি তাহলে, যে শব্দের মধ্যে থাকা কোনো স্বরধ্বনির দৈর্ঘ্য যদি উচ্চারণের সময় যদি দৈর্ঘ্যটা বেশি হয়ে যায়, উচ্চারণে দৈর্ঘ্য বেশি হয়। বলো এইখানে কোনো সমস্যা আছে এই দুটোর মধ্যে বিষয়টা বুঝতে আছে? যখনই তুমি দেখবা কোনো স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে একটু বেশি লং টাইম ধরে তুমি এটা যাচ্ছে, ওটাকে বলছে দৈর্ঘ্য। ওই দৈর্ঘ্য বিষয়টাকে তুমি ডিভাইডেড করতে পারবে না, দৈর্ঘ্য শব্দটাকে ডিভাইডেড করতে পারবা, কিন্তু দৈর্ঘ্য শব্দটাকে বলছি না, আমি বলছি দৈর্ঘ্য বিষয়টাকে, ঠিক আছে? এটাকে তুমি ডিভাইডেড করতে পারো না। 3 নম্বর কথা হচ্ছে জ্যোতি চিহ্ন আমরা ছোটোবেলা থেকে ইউজ করি। এই জ্যোতি মানে কিন্তু আলাদাই না, এই জ্যোতি হচ্ছে বানান হচ্ছে জ্যোতি, অন্তস্থ জ তয় হ্রস্ব এই জ্যোতি। জিনিসটা কি, আমরা যত কমা দাড়ি ফুল স্টপ যা বলে যাই না এগুলো কথা, ঠিক আছে, পূর্ণচ্ছেদ, এই সবই হচ্ছে জ্যোতি চিহ্ন এক একটা, ক্লিয়ার? এগুলোর কিন্তু একটা অর্থ আছে। ছোটোবেলাতে তোমাদের যখন আমি ছোটোতে পড়াচ্ছিলাম ওই 9-10-এ, তখন বোধ হয় তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে কি একটা বন্ধু আরেকটা বন্ধুকে চিঠি লিখছে, মনে আছে কিছু? হ্যাঁ, বলেছিল যে কি আচ্ছা, তো 2 বন্ধু, তার মধ্যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে চিঠি লিখছে, কি লিখছিল যে কি কি যেন ছিল লাইনটা, মা অসুস্থ ছিল তাই না? হ্যাঁ, সেটাই তো। তাহলে বলছে যে কি মা অসুস্থ, চিঠিতে লিখছে মা অসুস্থ, তুই আসবি, পূর্ণচ্ছেদ, না আসলে মা মারা যাবে, বলেছিলাম না? এখন এখান থেকে কটা পূর্ণচ্ছেদ আছে? 1 2 3, জ্যোতিচিহ্ন এটাকেই বলে। জ্যোতিচিহ্নের প্রয়োজন আছে না, প্রয়োজন থাকলে কী হতো, যদি ও গজুয়া থাকতো তোমার মতো, তাহলে ও কী করতো বলো তো, মাঝে মাঝে আচমকা লিখতে গিয়ে এটা মানে কি মা আমার খুবই অসুস্থ আছে, তুই অবশ্যই আসবি, না আসলে কিন্তু মা মরে যাবে, কথা শেষ, ঠিক আছে? চিঠিটা পেয়ে ছেলেটা খুব দৌড়াতে মরি করে উঠতে পড়তে আসবে। আর যখনই তুমি এই মাত্র জ্যোতিচিহ্নটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিলে আপ কী হলো অর্থটা দেখো, মা অসুস্থ তুই আসবি না, আসলে মা মরে যাবে, আর আসবে। তাহলে জ্যোতি চিহ্নের কত ক্ষমতা বোঝো একবার, ঠিক আছে? আরেকটা উদাহরণ দিই, এটা তোমাদের বইতেই পাবা উদাহরণটা। বলছে রহিম, দেখো আমি বাক্যটা বলছি, রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করতে পারে। কত পাওয়ার বলো, বিশাল, একা কমপক্ষে -10 জনকে চ্যালেঞ্জ করতে পারে। তাহলে রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করতে পারে। अब देखो আমি রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করতে পারে। বলো আমি কি ঠিক লিখেছি? কে বললো ঠিক লিখেনি? আমি যা বলেছি তাই লিখেছি। রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করতে পারে। এইখানে এইটুকুই মিস হয়ে গেছে, ওইটা হচ্ছে জ্যোতির বিষয়, ওইখানে এমনি করে একটা কমা দিতে হবে। রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করতে পারে, বুঝা যাচ্ছে? না হলে অর্থটা কি ছিল এখনই গন্ডগোল হয়ে, রহিম একা 10, বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ বলো। এই कुछ भी उदाहरण, हाँ নাটা উঠাবা তো তুই শব্দটা চেঞ্জ করলাম, এই শব্দ চেঞ্জ করতে বলছে না। তোমরা বড় হয়েছ না, কুছ ভি মতলব। নেক্সটে আসি, কি বলেছিলাম আমি? ছোটোবেলায় না বলেছিলাম, এখন তুমি বড় হয়েছো না তোমরা সব, কুছ ভি মতলব। আচ্ছা, তো জ্যোতির সংজ্ঞাটা কি বলতে পারি আমরা বলতে পারি যে দল বা শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ পড়ে। দল বলো বা শব্দ সীমানা বলো, সেখানে একটা লম্বা ছেদ পড়ছে, থামতে হচ্ছে, পূর্ণচ্ছেদ মানে একটু থামতে হবে ওকে, ঠিক আছে? লম্বা ছেদ পড়ছে, তাহলে শব্দ বা ইসের মধ্যে কি পড়ছে? একটা লম্বা মানে দীর্ঘ সময়ের ছেদ পড়ছে। আমরা যখন বই পড়ি কি না, তখন যেখানে পূর্ণচ্ছেদ বলছে ওখানে ছেদ বলি, ওটাকে ছেদ, ঠিক
ঠিক আছে, লম্বা একটা ছেদ পড়ছে, একটা সময় নিচ্ছে ওখানে, ওই মুহূর্তটাকে বলছে জ্যোতি। ঠিক আছে, ফাইনালি লাস্ট যে পার্ট সেটা হচ্ছে সুর তরঙ্গ। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে সুর তরঙ্গ। সুর তরঙ্গ, সুর তরঙ্গ জিনিসটা কি দেখো, বাক্যে সুরের ওঠানামাটাকে বলছে সুর তরঙ্গ। বলো, এই যে আমি একটু আগে যে পড়ে শোনালাম, এই যে বৃষ্টি পড়ে টাপড় টুপড় বা যে কোনো কবিতা, তুমি নজরুলের কবিতা পড়তে পারো, ওটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে নজরুলের কবিতায়, খুব সুন্দর একটা দিক পাবা। তুমি যদি ওর গাম্ভীর্য ছাড়া পড়ে নাও, ওর একটা নিজস্ব সুর আছে, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর, এইরকম বলে ভালো হবে না, কি বলতে হবে, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে একটা তীব্র হুঙ্কার, একটা ওঠানামা আছে সুরের, হ্যাঁ, একটা ফিলিংসের ব্যাপার আছে, ওটাকে অর্থই তোমাকে সব ডিটেলস বলে দিবে অর্থটা। ঠিক আছে, তোমার ওই সুরের ওঠানামাটা সব ডিটেলস বলে দিবে, ওইটাকে বলছে সুরের তরঙ্গ। ঠিক আছে, তুমি কিছু গান শুনবা, কি সুন্দর লাগছে, তুমি গান করা শুরু করে দেবা, মরে গেল মানুষ, তুমি নিজেই তোমার গানটা বলবে ছি 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 কী শুনলাম, একদম ডেঞ্জারাস মোমেন্ট চলে আসলো। মানেটা কি, সুরের যে তরঙ্গ হওয়া উচিত ছিল সেটা তুমি তুলতে পারোনি, তো এটাকে বলছে সুরের তরঙ্গ বা ঢেউ। সুরটা ওঠানামা 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 করছে, বুঝতে পারলে কি না? হ্যাঁ, ওই যে রোধের অঙ্ক পড়ছে না, রোধ, হ্যাঁ, এই যে ফিজিক্সে পড়েছে না রোধ, ওরকম ওঠানামা 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 করছে স্বরগুলো। ঠিক আছে, যারা সঙ্গীত নিয়ে চর্চা করে তারা এগুলো ভালো বুঝে। তো সুর তরঙ্গতে কী বলবে, বাক্যে সুরের ওঠা পড়াকেই বলে সুর তরঙ্গ। ঠিক আছে, বাক্যে সুরের ওঠা পড়া, ঠিক আছে, বাক্যে সুরের ওঠা পড়াকে বলছে সুর তরঙ্গ। এখন এই সুরটাকে কীভাবে তুমি ভাঙবা, আমি বলছি না সুর শব্দটাকে ভাঙো, আমি বলছি সুর যে টপিকটা, চিন্তাটা, আমি সুরে গানটা করছি, ওই সুরের যে আমি যেটা গান করছি ওটাকে তো আমি খুঁজে পাচ্ছি না, ওটাকে শব্দ হিসাবে পাচ্ছি না আমি, তো ভাঙবো কীভাবে, ওটা ভাঙাই যাবে না, সুরটাকে ডিভাইডেড করা যাবে না। ঠিক আছে, তো দেখো, যেমন ধরো আরেকটা সুর আছে, আমি বললাম জলটা দিও, জলটা দে, তফাৎ আছে, আচ্ছা না, সুরের ডিভাইডেড আছে। এর ফলে কি হলো বলো তো, দুটো, না আমার লাগবে না জল, আমি জাস্ট তোমাকে আমি উদাহরণ দিতে চাইলাম, দুটো সুরে আমি কথা বললাম, তো দুটো মেসেজ গেল। ঠিক আছে, স্কুল যাবি, তো তোমার হ্যাঁ বা নাতে আসবে, স্কুল যাবি মানে আমি জোর করে তোমাকে কিছু একটা উত্তর দিতে বলছি, একটা কোথাও যেন কোশ্চেন হচ্ছে। তো বলছে যে অনিময় কাল স্কুল যাবে, দেখো খেয়াল করো, দুটো বাক্য দিচ্ছি, হ্যাঁ, সুরের ওঠানামা কীভাবে বলছে, অনিময় কাল স্কুল যাবে। একটা জিনিস খেয়াল করে দেখবা, এটা একটা বললাম, আবার লিখলাম অনিময় কাল স্কুল যাবে, জাস্ট আমি সুরটাকে পাল্টে দেবো, দেখবো অর্থ পাল্টে যাবে। অনিময় কাল স্কুল যাবে, অনিময় কাল স্কুল যাবে, অর্থাৎ আমি কোশ্চেন করছি, আমার জাস্ট সুর বলে দিল যে কোনটার কি উত্তর হবে, দুটো আলাদা স্টাইলে গেল, আলাদা সুরে গেল, ওটাকে বলছে সুরের তরঙ্গ, সুরের ওঠানামা বলছে, বোঝা গেল? একই কথা বলছে অনিময় স্কুল যাবে, সোজা কথা বললাম, আর স্কুল যাবে কোশ্চেন করে দিলাম, এটাই হচ্ছে সুরের ওঠাপড়া বা সুরের তরঙ্গ। ব্যাস হয়ে গেল, 80 পার্ট বাকি ছিল। ঠিক আছে, হ্যাঁ